T20 বিশ্বকাপে শ্রীলঙ্কাকে চাপে রেখেছে মুস্তাফিজুর রিশাদ। আফগানদের দিয়ে 107 রান তাড়ায় বিপদে নিউজিল্যান্ড। কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে প্রস্তাবিত কর হারে পার পেয়ে যাবেন দুর্নীতিবাজরা, বলছেন বিশেষজ্ঞরা। হার বাড়ানোর তাগিদ। পাসপোর্ট জালিয়াতিতে জড়িত সাবেক সেনাপ্রধান আজিজের ভাই এবং বেনজির ভুগতে হবে দেশবাসীকে, বলছেন বিশ্লেষকরা। তীব্র গ্যাস সংকটে সিএনজি স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। ভোগান্তিতে যানবাহন চালকরা অপেক্ষমান গাড়ির ভিড়ে সড়কে যানজট। এবং 11 বছরেও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে খরচও, স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষ। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। বাজেটে আবারও দেয়া হলো কালো টাকা সাদা করার সুযোগ। 2024-25 অর্থবছরে মাত্র 15% কর দিয়ে অবৈধ অর্থ বৈধ করার সুযোগ দিয়েছে সরকার। যদিও বৈধ উপার্জনকারীদের দিতে হবে সর্বোচ্চ 30% কর। বিশেষজ্ঞরা মনে করছেন কর হারে বৈষম্যের কারণে পার পেয়ে যাবেন দুর্নীতিবাজ ও অপরাধীরা, আর উৎসাহ হারাবেন সৎ করদাতারা। সাবরিনা মজুমদারের বিশেষ রিপোর্টে দেখুন বিস্তারিত। যে সম্পদ বা আয়ের বিপরীতে কর দেয়া হয়নি কিংবা করের আওতায় আসেনি তাই হলো অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা। এই কালো টাকার উৎস বৈধ অবৈধ যাই হোক না কেন তা অর্থনীতির মূলধারায় আনতে 2024 থেকে 2025 অর্থবছরে বিনা প্রশ্নে সাদা করার সুযোগ রাখা হয়েছে। এজন্য কর দিতে হবে সর্বোচ্চ 15%। তবে যারা নিয়মিত ও সৎ করদাতা তাদের জন্য এই হার 30% পর্যন্ত। প্রস্তাবিত কর হারে করমুক্ত আয়সীমা 3.5 লাখ। পরবর্তী 1 লাখ টাকায় নিয়মিত কর হার 5%, আর কালো টাকার মালিকদের দিতে হবে 2.5%। পরবর্তী 4 লাখ টাকায় বৈধ আয়ের কর 10%, যেখানে অবৈধ করের হার 5%। পরবর্তী 5 লাখ টাকায় বৈধ আয়ের করের হার 15%, যেখানে অবৈধ 7.5%। অর্থাৎ বৈধ করদাতাকে সর্বোচ্চ কর দিতে হবে 30%। আবার কালো টাকা সাদা করলে কর দিতে হবে 15% পর্যন্ত। এবারের বাজেটেও সুযোগ দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার, কিন্তু এতে কি সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি, নাকি তৈরি হবে বেনজির আজিজদের মতো বড় বড় দুর্নীতিবাজ? কি বলছেন বিশেষজ্ঞরা? এইটা তো এক ধরনের ছাড়পত্র দিয়ে দেওয়া, যে আপনি আয়ও কিভাবে করেছেন সেই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন না। পদক্ষেপ নেওয়া দুর্নীতির বিরুদ্ধে কিন্তু এই সরকারের ম্যান্ডেটের ভিতরেই আছে। কিন্তু যখন আমাদের এই ধরনের একটা আয়করের নতুন একটা ধারা নিয়ে আসা হয়, তখন সেটা কিন্তু তার যে ঘোষিত নীতি আছে তার সাথে সাংঘর্ষিক হয়ে যায়। তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা চলমান থাকা উচিত, যাতে করে একটা ক্রেডিবল থ্রেট থাকে যে তারা যেন কালো টাকা বা অপ্রতিষ্ঠিত যে আয় আছে সেটা যেন সাদা করার এই সুযোগটা নেয়। চলমান ড্রাইভ দিতে হবে যে এদের বিরুদ্ধে, যাতে তারা আইনের আওতায় আসে, ধরা খেলে তাদের পানিশমেন্ট হবে, সেই ভয়ে হলেও তারা যেন এটাতে ফিরে আসে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন এখনও সুযোগ আছে কালো টাকা সাদা করার জন্য কর হার বাড়ানো আর সৎ উপার্জনকারীদের আয়ের উপর আয়কর কমানো। সেই সঙ্গে দুর্নীতিবাজদের আইনের আওতায় আনার কথাও বলেন তারা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। চলমান অর্থনৈতিক সংকটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আরও পর্যালোচনা চলছে। ফলে 2024-25 অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% মধ্যে থাকবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে 6.75% জিডিপি প্রবৃদ্ধি অর্জনের প্রত্যয়ও জানান তিনি। থাকবে সার্বজনীন পেনশন ব্যবস্থাও। বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থমন্ত্রী। ইফতেখার রেজার রিপোর্ট। রীতি অনুযায়ী বাজেট ঘোষণার পরের দিন বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে অর্থ মন্ত্রণালয়, যেখানে অর্থমন্ত্রী সহ অর্থ সংশ্লিষ্টরা বাজেট নিয়ে তাদের বক্তব্য তুলে ধরেন।
এই ঋণ নির্ভরতা আমাদের আগামী দিনে বিপদের দিকে ঠেলে দেবে কিনা। সংবাদ সম্মেলনের শুরুতে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানান, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে মূল্যস্ফীতি এখন 9% ঘরে। তবে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনমূলক নীতি চলবে আরও কিছুদিন। আশা করেন আগামী অর্থ বছরে 6.75% প্রবৃদ্ধি লক্ষ্য অর্জনে সক্ষম হবেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি এবং আরও কি পদক্ষেপ নেওয়া যায় তা পর্যালোচনা করছি। আমাদের গৃহীত পদক্ষেপের ফলে মূল্যস্ফীতি 9% সীমাবদ্ধ রাখা সম্ভব হয়েছে। এবারও আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি তার ফলে আগামীতে মূল্যস্ফীতি কমে আসবে, এটা আমি দৃঢ়ভাবে আপনাদের জানাতে চাই। আগামীতে রিজার্ভ ও তারল্য সংকট থাকবে না তুলে ধরেন সার্বজনীন পেনশন পরিকল্পনাও। আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি, যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব। ইতোমধ্যে স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের নতুন নিয়োগপ্রাপ্তদের এই ব্যবস্থার আওতাভুক্ত করা হয়েছে। জনসাধারণের সুবিধার জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের কর 2% থেকে কমিয়ে করা হয়েছে 1%। এছাড়া ভর্তুকি ও ন্যায্য মূল্যের দোকান করার কথা সরকার ভাবছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। নিত্য প্রয়োজনীয় যেমন ধান, চাল, গম, ছোলা, মসুর সহ বিদ্যমান 2% যে কর ছিল সেখান থেকে কিন্তু 1% করের আওতায় নিয়ে আসা হয়েছে। আগামীতেও এর আকার বাড়ানোর জন্য আমরা প্রস্তাব তৈরি করছি। আগে এটা ট্রাক সেল ছিল, ওপেন সেল ছিল, এটা আমরা টিসিবির স্থায়ী ডিলারদের দোকান করার চেষ্টা করছি। তাহলে দোকানে ভর্তুকি মূল্যের সাথে সাথে আমরা ন্যায্য মূল্যেও কিছু পণ্য আমরা সেখানে সরবরাহ করার আসলে চেষ্টা করব। আর জনপ্রতিনিধিদের গাড়ি আমদানিতে শুল্ক বসানোর ব্যাখ্যা দেন অর্থ উপদেষ্টা। কাউকে একটা সুযোগ দিলে সেই সুযোগটা বন্ধ করা বেশ কষ্টসাধ্য হয়ে যায়। এই সরকার এবং এই অর্থমন্ত্রীর প্রতি আমাদের ধন্যবাদ দেওয়া উচিত যে একটি কঠিন প্রস্তাবনী এনেছেন যে যারা আইন প্রণয়ন করেন তারাই নিজেদের স্বার্থের বিরুদ্ধে আইনে সমর্থন করার জন্য তাদেরকে বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকে প্রবেশের অনুমতি এখন পর্যন্ত না পাওয়ায় বাজেট উত্তর সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বক্তব্য বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। গভর্নর কথা বলবেন, আমরা এটা বয়কট করার চেষ্টা করব। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ, এমনটাই জানালেন এনবিআর চেয়ারম্যান। আর প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা জানান, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত নাগরিক হিসেবে সব ধরনের অধিকার পাবেন তিনি। আরও জানাচ্ছেন আল নোমান। বাজেট উত্তর সংবাদ সম্মেলনেও ঘুরে ফিরে আসে কালো টাকা সাদা করার সুযোগ আর বেনজিরদের দুর্নীতি প্রসঙ্গ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তবে দেশের নাগরিক হিসাবে প্রয়োজনীয় সুরক্ষা পাওয়ারও অধিকার রাখে। নাগরিক হিসাবে তার যে অধিকার আছে সেটা থাকবে এবং বিচার ব্যবস্থাই সম্পন্ন করবে। বেনজিরও কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তথ্যানুসন্ধানের পরই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। দুর্নীতি দমন কমিশন এটাকে তথ্য অনুসন্ধান করছে। তথ্য অনুসন্ধান করার পরে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাকে দুদক সমন দিয়েছিল, কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন, দুদক তাকে সময় দিয়েছে। তবে এনবিআর চেয়ারম্যান জানান, ফৌজদারি মামলা চলমান থাকায় কালো টাকা সাদা করার সুযোগ পাবেন না সাবেক আইজিপি। ফৌজদারি প্রক্রিয়ার ভিতরে আইনি প্রক্রিয়ার মধ্যে এই ধরনের বিষয় কিভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে? এটা আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে, কেসের ভিতরে পড়ে আছে। আল নোমান, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের আকাশে দেখা দিয়েছে জিলহজ মাসের চাঁদ। আগামী 17 জুন পবিত্র ঈদ উল আজহা। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান জানান, রংপুরের পীরগাছায় নতুন চাঁদ দেখার খবর মিলেছে। ফলে আগামী 17 জুন সোমবার উদযাপন হবে মুসলমানদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আজহা। 7 জুন 2024 খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। আলহামদুলিল্লাহ। আগামী 10 জিলহজ 1445 হিজরি
তেসরা আষাঢ় 1431 বঙ্গাব্দ 17 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখ সোমবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশবাসীকে জানাই অগ্রিম ঈদ শুভেচ্ছা। নির্বাচনটাই যেন না হয় সেজন্য অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সভায় এ কথা বলেন তিনি বলেন, এবারের নির্বাচনেও শত বাধা অতিক্রম করে মানুষের ভোটে জয়ী হয়ে তার সরকার ক্ষমতায় এসেছে। বিরোধীদের অবস্থা খুবই করুণ বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় বদলে যাওয়া বাংলাদেশকে সকলে মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনেক আন্তর্জাতিক চক্রান্ত ষড়যন্ত্র ছিল যেন নির্বাচনটাই না হয়, যেটা ছিল যে নির্বাচন যেন না হয়, নির্বাচন করা যাবে না, এই ধরনের একটা প্রক্রিয়া শুরু করেছিল। আর সেই জন্য বিরোধী দল ইলেকশনে আসবে না, কারণ তারা জানে ইলেকশন তো হবেই না, কাজেই তারা ইলেকশনে আসবে না। তো সেখানে নির্বাচন হয়ে যাওয়ার পরে একটা ছিল, চক্রান্ত ছিল। এগুলি আমরা কিছুটা বুঝতে পারি, যার জন্য এবার ইলেকশনটা আমরা একটা রিস্ক নিয়েছিলাম। রিস্কটা হলো আমি ইলেকশনটা ওপেন করে দিয়েছি। আমরা যখন নমিনেশন দিলাম সত্য, কিন্তু সেই সাথে ওপেন করে দিয়ে বললাম যে যত বড় দাঁড়াও। বঙ্গবন্ধুর হত্যাকারী মোসলে উদ্দিনের সন্তানদের দেখানো পথেই হেঁটেছেন সাবেক সেনা প্রধানের ভাই সহ আইজিপি বেনজির আহমেদ। অপকর্ম থেকে পার পেতে প্রত্যেকেই পাসপোর্ট জালিয়াতির মতো পথ বেছে নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, কয়েকজন ব্যক্তির এমন কর্মে পাসপোর্ট অবনমন হলে ভুগতে হবে পুরো দেশবাসীকে। নূপুর মাহমুদের রিপোর্ট। 2020 সালে র্যাবের মহাপরিচালক থাকাকালীন পাসপোর্টে নবায়ন করেন বেনজির আহমেদ। সে সময় পেশা লুকিয়ে লিখেন প্রাইভেট জব আর ঠিকানাও দেন ভুল। সাবেকে আইজির আগে একই পথে পাসপোর্টে নিজের নাম সহ পিতামাতার নাম পর্যন্ত পরিবর্তন করেন সাবেক সেনাপ্রধানের দুই ভাই হারিস ও জোসেফ। বিস্ময়কর তথ্য, বঙ্গবন্ধুর হত্যাকারীর সন্তানরাও জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টে পরিবর্তন করেছেন বাবার নাম, যা উঠে এসেছে খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নথিতে। জালিয়াতির পুরো প্রক্রিয়ায় নির্বাচন কমিশন ও পাসপোর্ট অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা জড়িয়েছেন কোনো না কোনো পর্যায়ে। টিআইবি বলছেন, এসব পাসপোর্টে একাধিকবার দেশ ভ্রমণে কোনো বাধার সম্মুখীন না হওয়া সেটাই প্রমাণ করে। তারা যেভাবে অনিয়মগুলো সংগঠিত করেছেন, ব্যাপক অন্যান্য বড় ধরনের দুর্নীতির পাশাপাশি এই যে জালিয়াতিমূলক পাসপোর্ট জালিয়াতি দুইটি ক্ষেত্রেই এটি কিন্তু সেই দৃষ্টান্ততেই প্রমাণ করে যে আসলে আমাদের রাজনৈতিক দুর্বৃত্তায়নের ফলে এক ধরনের ফ্র্যাঙ্কেনস্টাইন ক্রিয়েট হয়ে গেছে, যে ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাইরে চলে গিয়ে অবারিতভাবে ক্ষমতা ব্যবহার করে, জবাবদিহিনভাবে ক্ষমতা ব্যবহার করে নিজেরা বিভিন্ন প্রকারের সুবিধা অর্জন করে রয়েছেন। তারা বলছেন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় প্রশ্নবিদ্ধ হচ্ছেন ঊর্ধ্বতনরাও। বহু ব্যক্তির সংশ্লিষ্টতা, এক ধরনের যোগসাজশ এবং সুরক্ষা সংগঠিত হয়েছে। কাজেই এটি শুধুমাত্র যিনি সরাসরি দায়ী তাকে তার বিচারের পাশাপাশি যারা এর সাথে সহযোগিতা করেছেন, অংশীদারিত্ব করেছেন, যোগসাজশ করেছেন, সুরক্ষা দিয়েছেন এবং সুযোগ তৈরি করে দিয়েছেন, তাদের সকলকে জবাবদিহিতে আনতে হবে। বেনজির আহমেদ কখনোই ভাবেন নাই হয়তো তার এই দুর্নীতি বা এই ধরনের অপকর্ম প্রচার হবে। এটি একটা সময় গিয়ে প্রচার হবে, তখন যিনি অপরাধ করেছেন তাকে তো দায় নিতেই হবে। যে প্রতিষ্ঠান তাকে এই অপকর্মে সহযোগিতা করেছে সেই প্রতিষ্ঠানেরও কিন্তু দায় রয়েছে। পাশাপাশি সরকার বা অথবা যারা তাকে এই সহযোগিতার বা এই ধরনের বলা যেতে পারে বড় ধরনের অপকর্ম করার সুযোগ তৈরি করে দিয়েছেন, দায় কিন্তু কোনো না কোনোভাবে তাদের উপরেও বার্তায়। এনআইডি ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে অভিযুক্তদের সবাই এখন অবস্থান করছে বিদেশে। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। দমদম কারাগারে এমপি আনার হত্যা মামলায় গ্রেফতার জিহাদ হাওলাদার, নেপালে আটক সিয়ামকে হেফাজতে নিয়েছে কলকাতা সিআইডি।
দীর্ঘদিন ধরেই রাজধানীতে চলছে গ্যাস সংকট। গেল কয়েকদিনে বাসাবাড়ি সহ সিএনজি স্টেশনগুলোতে চলছে গ্যাসের জন্য হাহাকার। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না গ্যাস। অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন সড়কে সৃষ্টি করেছে যানজট, বাড়ছে সাধারণ মানুষের ভোগান্তিও। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশজুড়ে চলা তীব্র গ্যাস সংকটের ধাক্কা লেগেছে সিএনজি স্টেশনগুলোতেও। চাপ কম থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে বেকায়দায় চালকরা। আমার দরকার হলে যখন যদি উৎপাদন করতে পারতাছি না আরো বাড়াই দেয়, বাংলাদেশের টাকার অভাব আছে। সব পাম্পে এইরকম 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টাও চলে যায় এমন সময়। গাড়ির দীর্ঘ সারি পাম্প ছাড়িয়ে উঠছে সড়কে। এতে বিভিন্ন পয়েন্টে তৈরি হচ্ছে যানজট। চালকদের অভিযোগ, রাস্তায় লাইনে দাঁড়ালে হয়রানি করছে পুলিশ। ভাড়া মারতেছে না, মনে করেন গ্যাস নাই, নিতে পারি না, পুলিশ করে ডিস্টার্ব। সিরিয়াল ধরলে সার্জেন্ট ট্রাফিক পুলিশে আমরা সিরিয়াল দিলে মনে করেন কাগজপাতি আইয়া নিয়ে যায়। শুধু সিএনজি অটোরিকশা চালকই নয়, এই অবস্থা ব্যক্তিগত গাড়ি মালিকদেরও। ভুক্তভোগীরা বলছেন গ্যাস নিতেই পার হয় দিনের বেশিরভাগ সময়। মহাকালীতে প্রচন্ড সিরিয়াল, যার কারণে এই পাম্পে একটু সিরিয়াল কম পাইছি। প্রায় 2 ঘন্টা ধরে ঘুরতেছি আল্লাহ দিলে। পাম্পে 3 ঘন্টা ধরে আর কি ঘুরছি, ঘোরার পরে এই পাম্পে আমি সিরিয়াল দিয়ে 2 ঘন্টা ধরে এখন মানে কেবল লাইন দিলাম আর কি। বেশি অসুবিধায় পড়ছেন ভাড়ায় চালানো গাড়ি চালকরা। প্রয়োজনীয় গ্যাস না পাওয়ায় সামান্য আয়ে পরিবারের মুখে তুলে দিতে পারছেন না খাবার। ডেইলি যদি 6 ঘন্টা 7 ঘন্টা আমার গ্যাস পাম্পে দিতে হয়, তাহলে আমি কাজ করব কখন আর আমি বউ হচ্ছে নিয়ে পালবো কখন? সিএনজি স্টেশন সংশ্লিষ্টরা জানান 1 সপ্তাহ ধরে এই সংকট আরো তীব্র হয়েছে। চাপ না থাকায় দিনের বেশিরভাগ সময়ই বন্ধ রাখতে হচ্ছে পাম্প। ভোর 5টা থেকে আর সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা ওই গ্যাস সরবরাহ পাচ্ছি না, যার কারণে এই দীর্ঘ লাইন। ভোর থেকে পাম্প বন্ধ, স্টেশনে কোনো গ্যাস নাই। 200 প্রেসার থাকলে ভালো হয় গ্যাসের, এখন প্রেসার আছে 100-120 প্রেসার আছে। বিশেষজ্ঞরা জানান ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত সামিট গ্রুপের FSRU এখনো মেরামত করা সম্ভব হয়নি, যার কারণে এই সংকট। যে জাহাজে গ্যাস এলএনজি আমদানি করে, যে জাহাজের এটা করে, তো সামিটেরটা এখন রিপেয়ারে আছে, এই কারণে একটা বন্ধ হয়ে আছে, এই কারণে গ্যাসের সংকট। আমদানি করা গ্যাসের সরবরাহ বাড়ালে চলমান সংকট কেটে যাবে বলেই মনে করেন এ বিশেষজ্ঞ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দর্শক দেখছেন সংবাদ সকাল। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার পশ্চিমবঙ্গের বারাসত জেলা ও দায়রা আদালতের বিচারক শুভঙ্কর বিশ্বাস এ আদেশ দেন। দমদমের কেন্দ্রীয় কারাগার থেকে আগামী 21শে জুন ফের তাকে আদালতে তোলা হবে। এদিকে নেপালে আটক সিয়ামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা সিআইডি। অন্যদিকে গ্রেফতার শিমুল ভুইয়ার আত্মীয় কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। আরো জানাচ্ছেন শিউলি রায়। গেল 13ই মে জিহাদকে বঙ্গা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। এরপর 2 দফায় 14 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দেন আদালত। তদন্ত কর্মকর্তারা জানান, গেল 13ই মে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করা হয়। ওই দিন বিকালে আবাসনে ঢোকার পর হাত মুখ ধোয়ার সময় তাকে ক্লোরোফোন দিয়ে বেহোশ করা হয়। এরপর বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। এরপর জিহাদ কসাইয়ের ধারালো অস্ত্র দিয়ে আনারের মরদেহ খণ্ড খণ্ড করে 3টি প্লাস্টিকের ডিপ্লোজার ক্যারি ব্যাগে ভরে রাখে। পরে তার ট্রলি ব্যাগে করে ভাঙড় কৃষ্ণমাটি এলাকায় আলাদা আলাদা করে ফেলে দেওয়া হয়। জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে জিহাদ। জঘন্য হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন ও সিয়াম। এরই মধ্যে সিয়ামকে নেপালের কাঠমান্ডু থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে কলকাতা সিআইডি। এদিকে আনার হত্যা মামলায় আটক শিমুল ভুইয়ার আত্মীয় ঝিনাইদহ জেলার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের স্টেডিয়াম পাড়ায় টিটিডিসি সড়কে বাসা থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তবে এখনো মেলেনি এমপি আনারের দেহাবশেষ। বিভিন্ন খালের অভিযান চালিয়ে কোনো অস্তিত্ব পায়নি গোয়েন্দারা। তবে সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসপিণ্ড উদ্ধার করা হয়। তা এমপি আনারের কিনা তা এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষ। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। দর্শক সংবাদ সকালে আরো থাকছে। স্লোভাকিয়ার পর এবার প্রকাশ্যে হামলার শিকার ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডরিকসন গ্রেফতার 1।
11 বছর পেরিয়ে গেলেও এখনও চালু হয়নি কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল। দফায় দফায় বেড়েছে মেয়াদ, বেড়েছে খরচও, তবুও পূর্ণতা পায়নি প্রতিষ্ঠানটি। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের লাখ লাখ মানুষ। অব্যবহারে নষ্টের শঙ্কায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জামগুলো। ইরফান রানা ক্যামেরায়, কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 30 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রকল্পের কাজ শুরু হয় 2012 সালে। ব্যয় ধরা হয় 275 কোটি টাকা। পরবর্তীতে কয়েক দফায় বাড়ানো হয়েছে মেয়াদ, ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে 700 কোটিতে। তবুও 11 বছর পেরিয়ে গেলেও এখনো পূর্ণতা পায়নি হাসপাতালটি। শুধুমাত্র চালু করা হয়েছে বহির্বিভাগ। অব্যবহারে নষ্টের সংখ্যায় শত শত কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম। ফলে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের লাখ লাখ মানুষ। আমরা যারা স্থানীয় আছি, আমরা অনেক সময় হিমশিম খাই, আমরা বেড পাই না, আমরা আমাদের পেশেন্ট নিয়ে এসে ফ্লোরে কষ্ট করি। তো এইভাবে কতদিন? ভিতরে ঢোকার মতো পরিবেশ নাই, একটা যে ট্রলি নিয়ে যাবে রুগী নিয়ে যাবে সে পরিবেশও নাই, এত পরিমাণ রুগীর চাপ। আর এখানে সেবা লোকজনের সেবা পাওয়ার থেকে আর ভোগান্তি বেশি হয়। তো মেশিনারি থাকার পরেও এই হসপিটালটা চালু হচ্ছে না, কুষ্টিয়া মেডিকেল কলেজ হসপিটালটা। তো আমাদের দাবি খুব দ্রুত এই হসপিটালটা চালু করার জন্য। তবে হাসপাতাল চালু না হলেও 2 বছর আগে শুরু হয়েছে মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম। আমাদের ক্যাম্পাসে যদি হসপিটালটা যদি চালু হয়ে যেত, হসপিটাল চালু হলে আমাদের ওয়ার্ক করতে সুবিধা হতো। আমরা চাচ্ছি যে দ্রুত হসপিটালটা চালু হোক, এতে আমাদেরও সুবিধা হবে, আমাদের ইন্টার্ন ভাইদেরও সুবিধা হবে। এ বিষয়ে প্রকল্প পরিচালকের ওপর দোষ চাপিয়ে হাসপাতালের পরিচালক বলছেন, চিকিৎসা সরঞ্জাম অনেক আগে কেনা হলেও তা এখনো বুঝে পাননি তারা। সব বুঝে পেলে দ্রুতই চালু হবে হাসপাতালের স্বাস্থ্যসেবা। জানা মতে তিনি এনে অনেক আইগুলো নিয়ে এসেছে, কিন্তু এগুলো সার্ভে হওয়ার পরে তিনি আমার কাছে জমা দেবেন, কিন্তু সেই কাজটা এখনো হয়নি। কি কারণে তার কাজগুলো বিঘ্ন হচ্ছে তিনি আমার কাছে এগুলো উপস্থাপন করেননি। 2012-13 অর্থ বছরে শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজে ওঠে অনিয়মের অভিযোগ। ভবনের নকশা পরিবর্তন সহ নানা অনিয়মের সত্যতাও মেলে IMEDর অনুসন্ধানে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, নিত্য পণ্যের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। রাজবাড়ীতে আজকের বাজার দর কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন, এ ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন। ধন্যবাদ লাবণী। আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ী জেলায় কাঁচা বাজারের কথাটি যদি শুরুতেই বলি তাহলে বলতে হবে প্রত্যেকটি পণ্যের মূল্যই কিন্তু আকাশ ছোঁয়া। প্রত্যেকটি গত সপ্তাহে যে মূল্য ছিল তার চেয়ে 5 থেকে 10 টাকা দাম বৃদ্ধি পেয়েছে প্রত্যেকটি পণ্যের মূল্য। এদিকে পেঁয়াজের যে দামটা ছিল সে গত সপ্তাহে সেটি 60 থেকে 65 টাকা, আজকে সেই পেঁয়াজটি বিক্রি হচ্ছে 80 টাকা, 75 টাকা থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি কাঁচামরিচের দামটি 160 থেকে 180 টাকা বা কখনো কখনো 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর অন্য যে সবজিগুলি রয়েছে এখানে ভেন্ডি থেকে শুরু করে ধুন্দুল আর শাক সবজি প্রত্যেকটি কিন্তু বাজারের মূল্য বেশি। আমি এই ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পেঁয়াজ 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ভেন্ডি গত সপ্তাহে 20 টাকা ছিল, আজকে কিন্তু সেটি 30 টাকা দরে বিক্রি হচ্ছে। পটল গত সপ্তাহে 30 টাকা ছিল, আজকে সেটি 40 টাকা দরে বিক্রি হচ্ছে। উস্তা 50 টাকা ছিল, আজকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে। আর রসুন 170 টাকা ছিল, আজকে 270 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি যে নানা প্রকার মশলা রয়েছে প্রত্যেকটি মশলারই কিন্তু অতিরিক্ত দাম বা গত সপ্তাহে যা ছিল তার চেয়ে অধিক দামে বিক্রি হচ্ছে বলে ব্যবসায়ীরা জানাচ্ছেন। আর এদিকে আরেকটি কথা যদি বলি, আমি মাছের বাজারের কথাটা যদি, মাছের বাজারেও কিন্তু ব্যবসায়ীরা বলতেছেন যে প্রত্যেকটি মাছ যা ছিল দাম গত সপ্তাহে তার চেয়ে কিন্তু অধিক মাছ অধিক দামে বিক্রি করতে হচ্ছে। এই ব্যাপারে যে বৃদ্ধি পাওয়ার কারণটা যদি আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চাই, তারা বলেন যে নদীতে মাছ কম পাওয়ার কারণে কিন্তু মাছের দামটা বেশি। তবে আরেকটি বিষয় যে মাংসের কথাটা যদি বলি, মাংস দামটা বৃদ্ধি পায়নি। গত সপ্তাহে গরুর মাংসের দাম ছিল 750 টাকা কেজি, এখনো ঠিক 750 টাকা কেজি রয়েছে। যে খাসির মাংসটি যে
1100 টাকা কেজি ছিল, সে 1100 টাকা কিন্তু খাসির মাংস রয়েছে। পাশাপাশি মুরগির দামটিও কিন্তু অপরিবর্তিত ভাবে রয়েছে। আর মুরগির যে ডিম যে রয়েছে সেই ডিমের দামটিও কিন্তু সেইটা আগের মতোই রয়েছে। সব মিলে বলা যায় যে রাজবাড়ী জেলায় যে বিভিন্ন বাজার আমি ঘুরেছি, সেই বাজারের যে চিত্রটি যদি বলি যে সব মিলে যে বাজারের চিত্রটি আগে যে দাম ছিল গত সপ্তাহে, তার চেয়ে প্রত্যেকটি মূল্যের দামই বেশি। তো এই ছিল রাজবাড়ী জেলায় কাঁচা বাজারের সর্বশেষ তথ্য। তো আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে। লাবণী, ধন্যবাদ শামীম আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, রাজবাড়ির নিত্য পণ্যের বাজারের দরদামের ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দর্শক দেখছেন সংবাদ সকাল। জামালপুর পৌরসভার ড্রেনের কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসী বলছেন, সড়ক ও জনপদ বিভাগের লোকজনকে ম্যানেজ করে দায়সারাভাবে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান। এদিকে ধীরগতি কাজের জন্য সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, এতে ভোগান্তি বেড়েছে। সহকর্মী মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে ফারিহা ইসলামের ডেস্ক রিপোর্ট। দেখে মনে হয় বন্যা কবলিত এলাকা, অথচ এই রাস্তাটি জামালপুর শহরের প্রধান সড়ক, যেখানে 423 কোটি টাকা ব্যয়ে 780 মিটার ওভারপাস সহ চলছে ড্রেন নির্মাণ ও পাকা সড়ক তৈরির কাজ। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার লোকজন সহ দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। সরেজমিন গিয়ে দেখা যায় ড্রেনের কাজ ধীরগতিতে হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। আর এ অবস্থাতেই ইট, বালি আর সামান্য পরিমাণ সিমেন্ট দিয়ে দায়সারাভাবে হচ্ছে ড্রেনের কাজ। এলাকাবাসীর দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করছে ঠিকাদার প্রতিষ্ঠান। সিমেন্ট ডালছে, বালু ডালছে আর ইট গায়ে গেছে, মনে করেন না হলো 3 ফুট নিচ এরকমভাবে গাঁথনি দিয়ে আইছে। এনার কথা হইলো কোনো কেমিক্যাল ছাড়া সিমেন্ট আর বালু এটা কি পানির মধ্যে ধরে, তাও একদম ঢালা বন্যার পানির মধ্যে। সবগুলো কালভার্ট ঢালাই ব্যবহার করা হয়। আমরা এখানে দেখতে পারি যে কালভার্টগুলোতে ইটের গাঁথনি দেওয়া হয়েছে, যা ভালো করে প্লাস্টারও করা হয়নি, এবং কি খুব নিম্নমানের বালি সহ রড সিমেন্ট যা আছে সবগুলোই খুবই নিম্নমানের। ভোগান্তিতে আছেন, এখন আমরা চাই যে সঠিকভাবে কাজটা হোক। 6 বছর আগে প্রধান সড়ক, ড্রেন ও ওভারপাসের কাজ পায় জামিল ইকবাল কনস্ট্রাকশন। গত বছর কাজ শেষ হওয়ার ডেডলাইন থাকলেও এখনো বাকি 20% কাজ। সড়ক ও জনপথের এই কর্মকর্তা আশাবাদী দ্রুতই শেষ হবে ড্রেনের কাজ। ড্রেনটার আউটলেট হচ্ছে আমাদের রেল ক্রসিং এর যে পৌরসভার সাথে একটা ড্রেন রয়েছে, ওইটা হচ্ছে আউটলেট। তো ওনাদের আউটলেটটাই আসলে মানে ওইখানে একটা স্ট্যাগন্যান্ট হয়ে আছে, ওইটা আমরা পরিষ্কার করে দিয়ে এটার সাথে আমরা আউটলেটটা আমাদের যে চলমান ড্রেনটা এটার সাথে আমরা লাগিয়ে দিলেই এই সমস্যাটা সমাধান হবে। আমার লোকজন এখানে কাজ করছে, এটা আশা করি শীঘ্রই এটা সমাধান হয়ে যাবে। ড্রেনটি টেকসই করার লক্ষ্যে ঠিকাদার প্রতিষ্ঠানকে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের আহ্বান এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদুল আজহা ঘিরে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাট। অন্যবারের তুলনায় এবার আগে ভাগে ভিড় বেড়েছে হাটে। গরুর দাম নিয়ে ক্রেতার অসন্তোষের পাশাপাশি বিক্রেতারাও বলছেন তাদের গুনতে হচ্ছে লোকসান। শরীয়তপুর থেকে সহকর্মী রোমান আকন্দের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে শরীয়তপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ক্রেতা বিক্রেতাদের সমাগমে রমরমা বেচা বিক্রি চলছে জেলার সখীপুর, গোসাইরহাট, মনোহর বাজার, সাজনপুর, ডামোডা সহ কাজিরহাট এলাকার পশুর হাটে। এসব হাটে মিলছে 50,000 থেকে শুরু করে 20 লাখ টাকার গরু। সেই সঙ্গে ছাগল কিনতে গুনতে হচ্ছে 5 থেকে 40,000 টাকা। হাটে বিদেশি গরু না থাকলেও চাহিদা তুলনায় বেশি দেশীয় খামারের গরু ছাগল ওঠায় এবার দাম অনেকটা কম। বাজার মোটামুটি আছে গরু, আমরা এই গরু কিনা বাজারে সন্তুষ্ট, বাজার গরু কিনা বাজার ভালো দেখে কম দেখে আমি গরু কিনছি। আমি ঘুরে দেখলাম গরুর দাম মোটামুটি আর কি ভালোই, আমি 3 লাখের মধ্যে কিনবো আর কি। তবে গোখাদ্য সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকায় ও হাটের পরিস্থিতিতে লোকসান গুনতে হচ্ছে বলে দাবি বিক্রেতাদের। অনেক গরু উঠছে, বাজার কম আর কি, খরচও হয় নাই, লস হয়েছে আমার। তবে গরু যেই খরচ হয়েছে কিছুই থেকে না, গরু বেশি নেই, একটা গরু 60 কথাই নেই, বেচা কিনা কম। চাহিদা তুলনায় এবার বেশি সংখ্যক পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। সে সাথে জাল টাকা দিয়ে প্রতারণা রোধ সহ হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপরতা বাড়িয়েছে পুলিশ। 1,07,012টি গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে এবং এই জেলায় চাহিদা আছে 1,32,টি, উদ্বৃত্ত রয়েছে 6,980টি।
আমাদের মেডিকেল টিম গঠন করা হয়েছে। শরীয়তপুর জেলার সকল উপজেলায় মেডিকেল টিম কাজ করছে এবং তাদেরকে যাতে রাস্তায় কেউ কোনো চাঁদাবাজি না করতে পারে এবং তারা যাতে নির্বিঘ্নে তাদের কাঙ্ক্ষিত যে হাটে তারা যেতে চায় সেখানে গিয়ে যাতে বেচাকেনা করতে পারে সে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এবার জেলা স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে কোরবানির পশুর হাট বসেছে প্রায় 53টি। এসব হাট চলবে ঈদের পরের 3 দিন পর্যন্ত। নিউজ ডেস্ক, দেশ টিভি। জয়পুরহাট পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় নির্গত ময়লা পানিতে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ এলাকার ফসল। এতে কয়েকশো বিঘা 3 ফসলি জমি এখন হুমকির মুখে। বারবার বিষয়টি নিয়ে কৃষকরা প্রতিবাদ জানালেও টনক নড়ছে না পৌর কর্তৃপক্ষের। সহকর্মী রেজাউল করিম রেজার তথ্যচিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট পৌরসভার ময়লা পানি এভাবেই এসে পড়েছে 5 নং ও 6 নং ওয়ার্ডের ধানসারা মাঠে। এতে দূষিত হয়ে পড়ছে পুরো মাঠ, নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির ফসল। অথচ একসময় এখানেই চাষ হতো 3 ফসল, যার মধ্যে অন্যতম ছিল ধান, আলু, সরিষা সহ বিভিন্ন সবজি। তবে সেগুলো এখন অনেকটাই ইতিহাস। পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা না থাকায় 1 দশক ধরে এ মাঠ দূষিত হচ্ছে শহরের ময়লা পানিতে। কিন্তু এখন ময়লা পানির চাপ বাড়ায় সংকট আরও বেড়েছে। এতে ইরি বোরো ধান চাষ ছাড়া এখন আর চাষ করা যাচ্ছে না কোনো ফসল। ময়লা পানিতে এখন নষ্টের পথে ধান চাষও। এতে চরম বিপাকে কৃষক। এই পৌরসভার ড্রেনটা যদি ওদিকে ঘুরে দেয় তাহলে আমরা আবাদ করে খেতে পারবো, আর না যদি ঘুরে দেয় তাহলে আমরা অসহায় করে মরে থাকবো। আমরা আবাদ করতে পারবো না, ফসলও তুলতে পারবো না, আমরা তো ফসল করতে পারি না। এটার জন্য সম্পূর্ণটাই পৌরসভা দেয়। সংকট সমাধানে বারবার মানববন্ধন করেও কোনো সুফল পাচ্ছেন না স্থানীয় চাষিরা। মেয়র সাহেবের, কমিশনার এবং উচ্চতম যারা উপর লেভেলে যারা আছে তাদের কোনো ব্যবস্থা নেই। পৌরসভার অবহেলা এবং পৌরসভার ওই পানি দিয়ে আমাদের মাঠটাকে নষ্ট করে ফেলা। ড্রেন নির্মাণ প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে পৌর কর্তৃপক্ষ বলছে ডিসেম্বরের মধ্যে ড্রেনের কাজ শেষ হলে সমাধান হবে এই সংকটের। বাইপাস এবং আরেকটা ড্রেনের প্রকল্প কাজ আমরা হাতে নিয়েছি, এটা প্রক্রিয়াধীন আছে। আশা করি অল্প দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হবে। আগামী ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন হলে এই সমস্যাটা থাকবে না এবং কৃষক মহোদয় এর থেকে পরিত্রাণ পাবেন। সরকারের উন্নয়ন রূপকল্পে 1 ইঞ্চি কৃষি জমিও অব্যবহৃত রাখার নির্দেশনা থাকলেও পৌরসভার উদাসীনতায় শতবিঘা জমিতে ফসল নষ্ট হওয়ায় কাঙ্ক্ষিত খাদ্য উৎপাদন ব্যাহত হচ্ছে বলে দাবি এখানকার কৃষকদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।